কথাগুলো বলে মাথা নাড়াতে নাড়াতে হাততালি দিতে লাগলো পারুল। সেই সাথে অদ্ভুত গলায় খিলখিল করে হেসে উঠল। পারুলের এরূপ আচরণ দেখে মিনতি ভাবলেন, এ কি তার বৌমা? মিনতির ডাকে পারুল আয়নার সামনে থেকে এক ফোঁটাও নড়ল না, বরং ঠিক আগের মতোই দাঁড়িয়ে নিজের মুখ দেখতে লাগলো। এবারেও যখন পারুল উত্তর দিল না, তখন মিনতি গিয়ে দাঁড়ালেন পারুলের পাশে। তারপর আয়নায় তাকাতেই সে যে দৃশ্য দেখল তাতে ভয়তে আটকে উঠল। মিনতি দেখলেন, কোথায় পারুল? আয়নার সামনে যে মুখটা রয়েছে সেটা পারুলের মুখ নয়, একটা অচেনা মেয়ের মুখ, যার গোটা মুখের চামড়া গলে গলে পড়ছে। মুখের এক দিক থেকে আঘাতের চিহ্ন স্পষ্ট, ক্ষতস্থানে রক্ত জমে কালশিটে দাগ হয়ে গিয়েছে। নাকের উপরের মাংস নেই, সেখানে সাদা হাড় দেখা যাচ্ছে, আর চোখ দুটো জায়গায় রয়েছে দুটো কালো গর্ত, আর দুটো গুলির মতো জ্বলন্ত অগ্নিপিণ্ড জ্বলজ্বল করছে। মেয়েটার কালো রঙের ঠোঁট দুটো দুপাশে চওড়া হয়ে রয়েছে, সেখানে খেলে রয়েছে একটা ভয়ানক হাসি। ঘরের মধ্যে জ্বলতে থাকা মোমবাতির হলুদ আলোতে এই রকম নারকীয় দৃশ্য দেখে ভয়তে আর্তনাদ করে উঠলেন মিনতি। মিনতি ভয় পেয়েছে দেখে মেয়েটির মুখে একটা অদ্ভুত হাসি খেলে গেল। হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। ধরুন, একটা গ্রামের গৃহস্থের বৌমা ঠিক সন্ধেবেলায় গ্রামের একটা অঞ্চল আছে যার নাম খালপাড়। সেখানে সবাই দিনের বেলাতে ওই জায়গাটাকে এড়িয়ে চলে, কারণ ওখানে আছে একটা শেওড়া গাছ। সেই গ্রামের বৌমা সন্ধ্যাবেলায় বাড়ির গরু খুঁজতে গিয়ে সেই জায়গায় যায়, এবং সেখানে কিছু একটা হয় তার সাথে। একটা হাওয়া লাগে, তারপর ঘটে একটা অদ্ভুত ঘটনা। গৃহস্থ বাড়ির চারপাশটা লেগে যায় একটা অভিশাপ। এরকম একটা গল্প আজকে আপনারা শুনবেন। আজ আপনারা শুনবেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে একটি হাড়হিম করা ভয়ের গল্প, রক্তবধূ। সৌমেন সিংহ রায়ের কলমে আরো অনেক গল্প আপনারা এর আগেও শুনেছেন, এবং আপনারা প্রত্যেকে ওই গল্পগুলোকে অনেক ভালোবেসেছেন। তো বেশি সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছে আমি দীপেন্দু দাস। শুরু হচ্ছে লেখক সৌমেন সিংহ রায়ের কলমে হাড়হিম করা একটি গল্প, রক্তবধূ। দুপুরের খাওয়া সেরে উঠতে উঠতে আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে পারুলের। এখন বিকেলের নীল আকাশে কালো রং ধরেছে, যদিও সেটা শুধু সন্ধে হয়ে আসার কারণে নয়। কোথা থেকে যেন একটা কালো মেঘ এসে ঘিরে নিয়েছে আকাশটাকে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ঝড় উঠবে। যদিও গরম যা পড়েছে তাতে একটু ঝড় হলে মন্দ হয় না। বারান্দায় দাঁড়িয়ে সবেমাত্র কথাগুলো ভাবছিল পারুল। এমন সময় আকাশটা একবার গর্জন করে উঠল, আর তারপরে ভিতরের ঘর থেকে পারুলের শাশুড়ি মিনতির গলা ভেসে আসলো। বৌমা, ও বৌমা, আকাশের অবস্থাখানা দেখেছো? কেমন কালো অন্ধকার করে এসেছে, মনে তো হচ্ছে ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। শুধু কি মনে হলে হবে? গরুটা সেই কোন সকালে বেরিয়েছে, ওকে নিয়ে আসতে হবে তো। যাও যাও, আর দেরি করো না, নিয়ে এসো, এরপর কখন আবার বৃষ্টি চলে আসবে। এই তো মা, এক্ষুনি যাচ্ছি। এরপর পারুল বেরিয়ে গেল গরু খুঁজতে। যেতে যেতে পারুল দেখল ঝড় আসবে বলে পথ চলতি মানুষজন যে যার কাজ সেরে তাড়াতাড়ি বাড়ির দিকে এগিয়ে চলছে। ছোট ছোট ছেলেমেয়েরা মাঠ থেকে ছুটতে ছুটতে বাড়ির দিকে যাচ্ছে। কিন্তু পারুল বেশ কিছুক্ষণ এদিক সেদিক খোঁজার পরেও গরুটার কোনো দেখা পেল না। অথচ গরুটা রোজ এই আশেপাশে পথের ঝোপঝাড় কিংবা চ্যাটার্জিদের মাঠে ঘাস খেয়ে বেড়ায়। এ কি, গরুটা গেল কোথায়? চ্যাটার্জিদের মাঠেও তো দেখলাম না। খানিকটা যাওয়ার পরে পথে এক বৃদ্ধ লোকের সাথে দেখা হলো পারুলের। বৌমা, এই ঝড়ের মুখে একা একা কোথায় যাও? গরুটাকে খুঁজতে বেরিয়েছি কাকা, কিন্তু কোথাও দেখছি না। গরু খুঁজছ? বিকেলে একবার একটা গরুকে দেখেছিলাম ওই এই খালপাড়ের দিকে যেতে।
যদিও সেটা তোমাদের গরু কিনা বলতে পারবো না। এই বুড়ো চোখে তো আর ঠিক মতো দেখতে পারি না। এই যাকে, আমি এখন আসি বৌমা, না হলে তোমার কাকিমা আবার চিন্তা করবে। এই বলে বৃদ্ধ তার বাড়ির দিকে চলে গেলেন, আর পারুল এগিয়ে গেল খালপাড়ের দিকে। অন্ধকারের ফাঁকা নির্জন পথ, পথে কোনো লোকজন নেই। পথের দুপাশ থেকে ঘন জঙ্গল ও ঝোপঝাড় মাথা উঁচু করে পারুলের দিকে তাকিয়ে রয়েছে। সেই সাথে একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। দূরে জঙ্গলের মধ্য থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। এরপর বেশ খানিকটা পথ হাঁটার পরে পারুল দেখল সামনে খালের ধারে একটা শেওড়া গাছের নিচে ওদের গরুটা। পারুল একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপরে এগিয়ে গেল গরুটার দিকে। গরুটার কাছে গিয়ে পারুল বলল, খিরে, তোর কি ঘরে ফেরা নেই? সে কখন থেকে খুঁজছি, আর তুই এই নির্জন জায়গায় এসে একা একা বসে রয়েছিস। চল, বাড়ি চল। কথাটা বলে পারুল গরুর দড়িটা ধরে পিছনে ফিরে সবেমাত্র যাওয়ার জন্য উদ্যত হয়েছে। এমন সময় পিছন থেকে একটা মেয়েলি কর্কশ গলার আওয়াজ ভেসে আসলো। এই মুখ পড়ে, তোর দেখে খুব সাহস, আমার খাবার নিয়ে চলে যাচ্ছিস? কে? পারুল ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো, কিন্তু ঘন কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। কি হলো? এখানে তো কাউকেই দেখছি না। তাহলে গলার আওয়াজটা কার ছিল? তবে কি? এরপর কি মনে হতে পারুল ধীরে ধীরে মাথা উঁচু করে গাছের দিকে তাকালো। দেখল শেওড়া গাছের সবুজ পাতার মধ্য থেকে দুটো জ্বলন্ত চোখ পারুলের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। আচমকা এরকম ভয়ানক দৃশ্য দেখে পারুলের মনের ভেতরটা শীতল শিহরণ খেলে গেল। পারুল চেষ্টা করলো সেদিক থেকে চোখ ফেরানোর, কিন্তু পারল না। পারুল চেষ্টা করলো ওই শেওড়া গাছের তলা থেকে ছুটে পালিয়ে যাওয়ার, কিন্তু ওর পা দুটো সঙ্গ দিল না। মনে হলো কোনো এক অদৃশ্য শক্তিতে ওর গোটা শরীর পাথরের মূর্তির মতো নির্বিকার হয়ে গিয়েছে। ঝড় হচ্ছে, গাছপালা নড়ছে, ঝোপঝাড় কাঁপছে, শিয়াল ডাকছে, কিন্তু পারুলের শরীর নড়ছে না। পারুল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে একভাবে সে চোখের দিকে তাকিয়ে রয়েছে। সন্ধে হয়ে গিয়েছে, বাইরে ঝড় হচ্ছে। পাশের বাড়িগুলোতে সন্ধ্যের শাঁখ বাজতেও শুরু করে দিয়েছে, কিন্তু এদিকে পারুলের দেখা নেই। এই বউকে নিয়ে আর পারি না দেখছি। সে কখন গিয়েছে গরু খুঁজতে, এখনো তার আসার নাম নেই। কথাটা এক প্রকার বিরক্তির সুরেই বলে মিনতি ঠাকুর ঘরে ঢুকলেন। এরপর সিংহাসনের সামনে বসে সন্ধ্যা দিচ্ছেন এমন সময় ঝড়ের মধ্যে বাইরে থেকে তার ছেলে লখাইয়ের গলার আওয়াজ ভেসে আসলো। পারুল, ও পারুল, এই ব্যাগটা নাও তো দেখি। হ্যাঁ, দেখো আজ কতগুলো জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছি। কিন্তু এ কি? লখাইয়ের ডাকে পারুলের কোনো উত্তর আসলো না। পারুল, ও পারুল। এবারে যখন কোনো উত্তর আসলো না, তখন লখাই বারান্দায় উঠে এসে ব্যাগটা মেঝের উপরে রেখে ঠাকুর ঘরে মায়ের দিকে গিয়ে বলল, মা, আজ তুমি সন্ধ্যা দিচ্ছ যে? পারুল কোথায়? ওকে বলো তেলাপিয়া মাছ এনেছি ভালো করে রান্না করতে। আর রান্না? বৌমা তো সেই কখন গরু খুঁজতে গিয়েছে, কিন্তু দেখ এখনো ফেরেনি। তোর বউকে একটা কাজে পাঠালেই হয় আর কি, সেখানে এই ঘন্টার পর ঘন্টা পার করে দেয়। সে কি, ঝড়ের মধ্যেও এখনো বাড়ি ফেরেনি? আচ্ছা মা, এই ব্যাগটা তুলে নিও, আমি যাই দেখে আসি পারুল এখনো ফিরল না কেন। কথাটা বলে লখাই বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর লখাই মাটির রাস্তার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আশপাশটা খুঁজতে লাগলো, কিন্তু না পেল গরুর দেখা, আর না পেল পারুলের দেখা। কি হলো? পারুল গেল কোথায়? সব জায়গা তো খুঁজে ফেললাম, তবে কি ওই খাল পাড়ের দিকে গিয়েছে? সর্বনাশ, ওদিকের জায়গাটা তো খুব একটা ভালো না। কথাটা ভাবা মাত্রই লখাই আর দেরি করলো না। অন্ধকারে ঝড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে গিয়ে হাজির হলো খালপাড়ের কাছে। সেখানে গিয়ে দেখলো একটু দূরে শেওড়া গাছের নিচে কিছু একটা পড়ে আছে। মাটির উপরে ওটা আবার কি পড়ে আছে? ঝড়ে আবার গাছের ডাল ভেঙে পড়লো নাকি? লখাই এগিয়ে গেল সামনে। তারপর যা দেখলো
তাদের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। লখাই দেখল ওর থেকে একটু দূরে ঘাসের উপরে পড়ে রয়েছে ওদের গরুটার নিথর দেহ। তার শরীরে প্রাণের শক্তিটুকু নেই। পেটের কাছটা থেকে কেউ যেন মাংস খুবলে নিয়েছে। ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিয়েছে ঘাস। কিছু নীল মাছি ক্ষতস্থানের উপরে ডানার শব্দ করতে করতে উড়ে বেড়াচ্ছে। গরুর চোখটা ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। জিভেরও একই অবস্থা, মুখ থেকে এক হাত বাইরে বেরিয়ে রয়েছে। সন্ধ্যার অন্ধকারে পোষা গরুটার এই নারকীয় অবস্থা দেখে লকাই আর্তনাদ করে উঠল। ওর চোখ বেয়ে গড়িয়ে পড়ল একটা নোনতা তরলের স্রোত। লকাই আর দাঁড়াতে পারল না, ছুটে গেল গরুটার কাছে। তারপর শোকার্ত গলায় বলল, এইবার তুইও ছেড়ে গেলি আমাদেরকে। এইবার আমরা কি নিয়ে বাঁচবো? কতবার বলেছি পাড়ার মধ্যে থাকবি, এদিকে জায়গাটা ভালো না, এদিকে আসবি না, কিন্তু তাও তোকে আসতে হলো। কথাটা বলে কিছুক্ষণ নীরবে গরুটার দিকে তাকিয়ে থাকলো লখাই। এর আগেও দুটো গরু ছিল লখাইদের, কিন্তু অদৃশ্যের অপছন্দের কারণে হয়তো সেই গরু দুটো বেশি দিন বাঁচেনি। একটা গরু নিয়ে আসার 2 মাসের মধ্যেই শরীর খারাপে ভুগে মারা যায়, আরেকটা তো গোয়ালঘরে সাপের কামড়ে মারা যায়। দুটো গরুর মৃত্যুর পরে লখাই একে নিয়ে এসেছিল, কিন্তু এখন হঠাৎ লখাইয়ের ভাবনার মধ্যে পিছন থেকে একটা চাপা গর্জনের শব্দ ভেসে আসলো। আচমকা সেই শব্দ শুনে লখাই চমকে উঠল। তারপর ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে শেওড়া গাছ ছাড়া আর কিছুই দেখতে পেল না। এরপর ভালো করে শুনতেই লখাই বুঝতে পারল শব্দটা আসছে শেওড়া গাছের পিছন থেকে। কিন্তু কি আছে ওখানে? একটা চাপা ভয় মিশনে কৌতূহল খেলে গেল লখাইয়ের মনে। লখাই এক পা করে এগিয়ে গেল শেওড়া গাছের পিছনে। তারপরে গাছের পিছনে উকি দিতেই ওর ভয়তে শিউরে উঠল। লখাই দেখল শেওড়া গাছের পিছনে গুড়ির ওপরে হাঁটু উঁচু করে তাতে মুখ গুজে বসে রয়েছে একটা মেয়ে। তার খোলা কালো চুলগুলো পায়ের উপরে পড়ে মুখ সহ পাটাকেও তার ঢেকে ফেলেছে। মেয়েটার মুখ থেকে ভেসে আসছে সেই চাপা গর্জনের শব্দ। রাতের আধারে এই নির্জন জায়গায় শেওড়া গাছের গুড়িতে একটা মেয়েকে এভাবে বসে থাকতে দেখে লখাই ভয় পেয়ে গেল। কে কে তুমি? এখানে কি করছো? লখাইয়ের প্রশ্নে মেয়েটা কোনো উত্তর দিল না। আগের মতোই বসে মুখ থেকে চাপা গর্জন করতে লাগলো। শুনছো? কে তুমি? এত রাতে এই খাল পাড়ের শেওড়া গাছের তলায় কি করছো? মেয়েটা এবারেও যখন কোনো উত্তর দিল না, তখন লখাই কৌতূহলের বসেই একটা হাত রাখলো মেয়েটার কাঁধের উপরে। তারপরে বলল, শুনছো? মেয়েটা এবার চুপ করে গেল। তারপর ধীরে ধীরে মুখটা উপরে তুলে লখাইয়ের দিকে তাকাতে লখাই চমকে গেল। লখাই দেখল শেওড়া গাছের গুড়িতে বসে থাকা মেয়েটা আর কেউ নয়, ওর স্ত্রী পারুল। গরুটাকে ওভাবে মরে পড়ে থাকতে দেখে কিছুক্ষণের জন্য লখাইয়ের মাথা থেকে পারুলের কথাটা বেরিয়ে গিয়েছিল। কিন্তু পারুলকে এখানে এভাবে বসে থাকতে দেখে ও অবাক হয়ে গিয়েছে। তাছাড়া পারুলের এ কী অবস্থা? সারা গায়ে ধুলো লেগে রয়েছে, চুলগুলো এলোমেলো, মুখটা গম্ভীর আর মুখের কিছুটা অংশে দাগ লেগে রয়েছে। যদি অন্ধকারের কারণে সেটা কিসের ঠিক দাগ সেটা বুঝতে পারল না লখাই। পারুল, তুমি তুমি এখানে বসে কি করছো? আর আর আমাদের গরুর ওরকম অবস্থা কে করলো? লখাইয়ের এতগুলো প্রশ্নের একটারও উত্তর দিল না পারুল। কি হলো? কিছু বলছো না যে? হ্যাঁ, ঠিক আছো তুমি? কি হয়েছে তোমার? পারুল এইবারও যখন কিছু বলল না, তখন লখাই ভাবল পারুলের বোধহয় শরীর খারাপ করেছে। তাই লখাই আর এক মুহূর্ত দেরি না করে পারুলের হাত ধরে টেনে তুলল। তারপর পারুলকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ঝড়ের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মিনতি বারান্দায় বসে মাছ কাটছিল। সামনে একটা হ্যারিকেন চলছে। নাও, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে বৌমাকে খুঁজতে গিয়ে ছেলেরও আর পাত্তা নেই। ঠাকুর ঠাকুর তুমি ওদের দেখো, ঝড় বাদলের রাত, ওরা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে। মাছ কাটতে কাটতে কথা বললেন মিনতি।
এমন সময় হঠাৎ একটা বাজে গন্ধ এসে লাগলো তার নাকে। তার ঠিক পরপরই মিনতি দেখল হ্যারিকেনের হলুদ আলোর সামনে দেওয়ালের উপরে একটা কালো ছায়ার উদয় হয়েছে। ও বাবু, তোরা এসেছিস? তা এত দেরি হলো যে? কথাটা বলতে বলতে পিছনে ফিরলেন মিনতি, কিন্তু যা দেখলেন তাতে কথাটা আর শেষ করতে পারলেন না। মিনতি দেখলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে পারুল। পারুলের শাড়িটা অগোছলো, আর তাতে লেগে রয়েছে ধুলো আর কয়েকটা জলের ফোঁটা। পারুলের মুখটা ঢেকে রয়েছে কালো চুলে। চুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দুটো জ্বলন্ত চোখ। সে চোখের ভয়ানক অগ্নিদগ্ধ দৃষ্টি তা দেখে মিনতির গায়ে কাঁটা দিয়ে উঠল। এরপরে মিনতি দেখলেন পারুলের মুখে লেগে রয়েছে লাল রক্তের দাগ আর কয়েকটা ছোট ছোট রক্তের ফোঁটা। হ্যারিকেনের হলুদ আলোতে নিজের ছেলের বউয়ের এমন অবস্থা দেখে মিনতি শিউরে উঠলেন। তারপর উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, বৌমা, ও বৌমা, কি হয়েছে কি তোমার? মুখে রক্ত লেগে কেন? বাবু কোথায়? ও ঠিক আছে তো? মিনতির এই প্রশ্নে বারান্দায় ঢুকতে ঢুকতে লকাই উত্তর দিল, হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিন্তু আমাদের গরুটা আর নেই। মানে? এরপর লখাই সব ঘটনা তার মাকে খুলে বলল। সব শুনে মিনতির চোখটাও ছলছল করে উঠল। গরুটার এই অবস্থা কে করলো বাবু? মনে হয় এটা শিয়ালের কাজ। কথাটা বলে লখাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে পারুলকে বলল, পারুল, চলো স্নান করবে, চলো। এরপর পারুলের দিকে তাকাতে একটা অদ্ভুত দৃশ্য দেখল লখাই আর মিনতি। ওরা দেখল পারুল মেঝের উপরে ঝুঁকে গামলা থেকে একটা কাঁচা মাছ তুলে সেটা নাকের কাছে নিয়ে পরম তৃপ্তিতে গন্ধ শুকছে। পারুলের এইরূপ অদ্ভুত আচরণ দেখে ওরা দুজনে অবাক হয়ে গেল। এর আগে ওরা কেউই কখনো এরকম দৃশ্য দেখেনি। ওরা দেখল এরপর পারুল মাছটা মুখের কাছে নামিয়ে সেটা জিভ দিয়ে চাটতে লাগলো। দেখে মনে হলো ও যেন কাঁচা মাছটাকে এক্ষুনি চিবিয়ে খাবে, কিন্তু তার আগে লখাই এসে ওর হাত থেকে মাছটা কেড়ে নিয়ে গামলার মধ্যে রেখে দিল। আচমকা এই ঘটনায় পারুল তড়িতের মতো পাশ ফিরে লখাইয়ের দিকে তাকালো। তখন লখাই পারুলের যে রূপ দেখলো তাতেও ভয়েতে পিছিয়ে গেল। তখন অন্ধকারের কারণে লখাই পারুলের মুখটা ভালো করে দেখতে পায়নি, কিন্তু এখন হ্যারিকেনের আলোতে ও স্পষ্ট দেখতে পাচ্ছে ওর মুখে লেগে রয়েছে সেটা রক্তের দাগ। সে সাথে পারুল ভয়ানকভাবে তাকিয়ে রয়েছে লখাইয়ের দিকে। তোর এত বড় সাহস, তুই আমার হাত থেকে খাবার কেড়ে নিস? তোর এত বড় সাহস! দে দে বলছি, মাছটা দে আমাকে। পারুলের এই রূপ দেখে ও কর্কশ কণ্ঠস্বর শুনে ওরা দুজনে ভয় পেয়ে গেল। মাছ দেব? কাঁচা মাছ? তুমি কাঁচা মাছ খাবে নাকি? হ্যাঁ, আমি কাঁচা মাছ খাবো, খিদে লেগেছে আমার। দে দে বলছি। পারুলের মুখে কাঁচা মাছ খাবার কথা শুনে ওরা দুজনে শিউরে উঠল। ও বৌমা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তোমার খিদে লেগেছে, তুমি মাছ খাবে? কিন্তু আগে সেটা রান্না হোক। এখন চলো, স্নান করবে, চলো। এরপর লখাই পারুলের হাত ধরে স্নান করার উদ্দেশ্যে চলে গেল। মিনতি আবার মাছ কাটতে বসে পড়লেন। মাছ কাটতে কাটতে তিনি ভাবলেন বৌমার এই অদ্ভুত আচরণের কথা। এরপর মাছ কাটা হয়ে গেলে মিনতি রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলেন। রাত 9টা বাজে। বাইরে বৃষ্টির পরিমাণটা আগের থেকে বেড়েছে। মাঝে মাঝে মেঘ ডেকে চলেছে। লখাই ছোট ঘরে বসে হিসাবের খাতাটা নিয়ে কাজের হিসাব নিকাশ করছিল। এমন সময় মিনতি এসে ঘরে ঢুকলেন। বললেন, এই বাবু, বাবু, রান্না হয়ে গিয়েছে তো, খাবি চল। বৌমা কোথায়? ও স্নান করে ওর ঘরে চলে গিয়েছে। তাহলে ওকে নিয়ে আয়। বৌমা বলছিল যে ওর খিদে পেয়েছে। না না মা, আমার আরও কিছুক্ষণ কাজ আছে। তুমি আর পারুল খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। ঝড় বৃষ্টি রাত, কাজ আবার কাল করিস। এখন খাবি চল তো, আমি গিয়ে তোর বউকে ডেকে আনছি। এরপর মিনতি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন ঘরের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে পারুল। তার গায়ে একটা বেগুনি রঙের শাড়ি। পারুল নিজের চুল ঠিক করতে করতে আয়নার দিকে তাকিয়ে বলছে,
কতদিন পর আবার নিজেকে দেখছি, কি যে ভালো লাগছে আমাকে। কথাগুলো বলে মাথা নাড়াতে নাড়াতে হাততালি দিতে লাগলো পারুল। সে সাথে অদ্ভুত গলায় খিলখিল করে হেসে উঠল। পারুলকে এরূপ আচরণ করতে দেখে মিনতি বললেন, ও কি বৌমা এসব কি বলছে? নিজেকে দেখে না মানে? রোজই তো দেখছে আয়নায়। কি যে হয়েছে বৌমার কিছুই তো বুঝতে পারছি না। ও বৌমা, ও বৌমা, বলছে খাবে চলো মা, রান্না হয়ে গিয়েছে। মিনতির ডাকে পারুল আয়নার সামনে থেকে এক ফোঁটাও নড়ল না। ঠিক আগের মতোই দাঁড়িয়ে নিজের মুখ দেখতে লাগলো। ও বৌমা, চলো খাবে তো, রাত হয়ে যাচ্ছে। এবারে যখন পারুল উত্তর দিল না, তখন মিনতি গিয়ে দাঁড়ালো পারুলের পাশে। তারপর আয়নায় তাকাতেই যে দৃশ্য দেখলেন তাতে ভয়তে আঁতকে উঠলেন। মিনতি দেখলেন কোথায় পারুল। আয়নার সামনে যে মুখটা রয়েছে সেটা পারুলের মুখ নয়, একটা অচেনা মেয়ের মুখ, যার গোটা মুখের চামড়া গলে গলে পড়ছে। মুখের এদিক ওদিক আঘাতের চিহ্ন লেগে রয়েছে। ক্ষতস্থানে রক্ত জমে কালশিটে বর্ণ ধারণ করেছে। নাকের উপরে মাংস নেই, সেখানে সেখানে সাদা হাড় দেখা যাচ্ছে। আর চোখ দুটোর জায়গায় রয়েছে কালো গর্ত। আর সেখান থেকে দুটো গুলির মতো জ্বলন্ত পিণ্ড তাকিয়ে রয়েছে আয়নার দিকে। মেয়েটার কালো রঙের ঠোঁটগুলো দুপাশে চওড়া হয়ে রয়েছে। সেখানে খেলা করছে একটা ভয়ানক হাসি। ঘরের মধ্যে জ্বলতে থাকা মোমবাতির হলুদ আলোয় এরকম নারকীয় দৃশ্য দেখে ভয়টা আর্তনাদ করে উঠল মিনতি। মিনতিকে ভয় পেতে দেখে মেয়েটার মুখের হাসিখানা যেন আরো চওড়া হয়ে উঠল। চিৎকার করলি যে, আমাকে দেখতে ভালো লাগছে না বুঝি? কত সুন্দর করে সেজেছি বলতো, তাও আমাকে দেখতে ভালো লাগছে না? বল না বল, আমাকে দেখতে ভালো লাগছে না? বল, লাগছে না? মিনতি কি বলবে কিছু বুঝে উঠতে পারল না। তার সামনে দাঁড়িয়ে থাকাই মেয়েটা কে, আর সে এখানে আসলোই বা কি করে? আর এ কি বিভৎস রূপ তার! পারুল কোথায়? মাথার মধ্যে বারবার করে এই একই প্রশ্ন ঘুরতে লাগলো তার। এদিকে মিনতিকে চুপ করে থাকতে দেখে মেয়েটা আবার বলল, কি হলো, কিছু বলছিস না যে? আমাকে ভালো লাগছে না? না বল না, বল বল বলছি। এরপরে মেয়েটা ধীরে ধীরে তার মুখটা ঘুরিয়ে মিনতির দিকে তাকালো। তারপর তার একটা হাত তুলে মিনতির দিকে এগিয়ে দিল। মিনতি এইবার ভয় পেয়ে গেল, ভয়তে কাঁপতে লাগলো। বাবু, বাবু শিগগিরই এদিকে আয়, দেখে ঘরে কি রয়েছে। কিন্তু এই কি, মিনতির গলা থেকে একটু শব্দ বার হলো না। মিনতি আবার ডাকার চেষ্টা করলো, কিন্তু না, এবারও মিনতির গলা থেকে একটা আওয়াজও বের হচ্ছে না। অবশেষে মিনতি ভাবলেন এই ঘর থেকে বেরিয়ে যাবেন, কিন্তু তার আগেই মেয়েটা তার হাতটা বড় করে গলার পাশ থেকে মিনতির চুলের মুঠিটা ধরল এবং তাকে টেনে আনলো। তারপর মিনতির চুলের মুঠি ধরে মেয়েটা মিনতির মুখটা তার মুখের কাছে নিয়ে আসলো। মেয়েটার মুখটা মিনতির যত কাছে এগিয়ে নিয়ে আসছিল ততই একটা বিকট গন্ধ এসে প্রবেশ করলো মিনতির নাকে। সেই বিকট গন্ধের তীব্রতার কারণে মিনতির গা পাকিয়ে উঠল। এরপর সেই মেয়েটা তার মুখটা মিনতির একদম কাছে নিয়ে আসলো, দাঁতে দাঁত চেপে পড়ল। দেখ, এইবার দেখ, ভালো করে দেখে বলতো আমাকে কেমন লাগছে? বল শিগগির বল, এক্ষুনি তাকে মেরে তোর কাঁচা মাংস চিবিয়ে খাবো। বল, এমনিতেও খিদেতে পেট চলে যাচ্ছে আমার। মেয়েটার মুখে নিজের মৃত্যুর কথা শুনে মিনতি আরো বেশি ভয় পেয়ে গেলেন। এইবার তার গোটা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো, কিন্তু তবু তিনি কোনো মতে নিজেকে সামনে বললেন, ভালো ভালো ভালো, ভালো লাগছে, ভালো লাগছে মা। মিনতির মুখ থেকে ভালো কথাটা শোনা মাত্রই মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো, বলল,
সত্যি বলছিস? আমাকে দেখতে ভালো লাগছে। বাহ, খুব ভালো, খুব ভালো। এরপরই মেয়েটা তার মুখ থেকে জিভটা বার করে একবার ভালো করে চেঁচে নিল মিনতির গাল, ঠিক যেভাবে খাবার আগে কুকুর তার খাবারের উপর জিভ বুলিয়ে নেয়। লালা মিশানো জিভের শীতল স্পর্শে মিনতির গাটা ঘিন ঘিন করে উঠল। মনে হলো তার ভিতর থেকে সব কিছু বাইরে উঠে আসবে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। এদিকে মেয়েটা মিনতিকে চেটে নিয়ে তাকে ছেড়ে দিল, আর তারপর আবার আগের মতোই আয়নার দিকে ফিরল। মেয়েটা ছেড়ে দিতেই মিনতি বুক ভরে শ্বাস নিলে, আর তখনই শুনতে পেলেন লখাইয়ের গলা। মা, খাবে না? আমাকে বলে নিয়ে তুমি যে সেই পারুলের ঘরে ঢুকলে, আর তো তোমার পাত্তা নেই। লখাইয়ের গলা শুনে মিনতি দরজার দিকে ফিরে তাকালো। চৌকাঠের সামনে এসে দাঁড়িয়েছে লখাই। লখাইকে দেখে মিনতি বুকে একটু বল আসলো। বাবু, বাবু তুই এসেছিস? ওই ওই দেখ, ওখানে কে দাঁড়িয়ে রয়েছে। কথা বলতে বলতে মিনতি আয়নার সামনে ইশারা করলেন। মায়ের ইশারা লক্ষ্য করতে লখাই দেখল আয়নার সামনে পারুল ওর পছন্দের শাড়িটা পরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, সত্যিই তো মা, আমার পারুলকে এই শাড়িতে একেবারে চেনাই যাচ্ছে না। কথাটা বলতে বলতে হেসে উঠল লখাই। মিনতি বুঝলেন লখাই এখনো তার কথা বুঝতে পারেনি। বাবু, বাবু ও পারুল নয় বাবু, ও অন্য কেউ। পারুল নয়, অন্য কেউ? কি বলছো কি মা? আমি দেখছি পারুল দাঁড়িয়ে রয়েছে, আর তুমি বলছো অন্য কেউ। তোমার কি চোখটাও গিয়েছে, নাকি মোমবাতির আলোতে ভুল দেখছো? না বাবু, আমি সত্যি বলছি, ও পারুল নয়। মায়ের কথা শুনে এইবার লখাইয়ের যেমন রাগ হলো, তেমনি মায়ের গলার আওয়াজটাও কেমন যেন শোনালো। লখাই আর দেরি না করে পারুলের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর পারুলের কাঁধ ধরে ওর দিকে ঘোরাতেই মিনতি অবাক হয়ে গেলেন। সত্যি তো, ওটা তো পারুলই দাঁড়িয়ে রয়েছে। কই মা, কই তোমার অন্য মেয়ে? এটা তো আমারই পারুল দাঁড়িয়ে। এই চলো, খাবে চলো। কি দেখছো? পারুল তুমিও চলো। এরপর ওরা তিনজনে মিলে ঘর থেকে বেরিয়ে খাবার জন্য রান্নাঘরের দিকে চলে গেল। কেমন লাগছে আপনাদের আজকের এই গল্পটি আমাদের কমেন্ট করে জানান, এবং আপনি কোথা থেকে আমাদের এই গল্পটা শুনছেন সেটাও আমাদের ইউটিউবে কমেন্টে জানান। আপনারা সবাই জানেন এরকম ভিডিওর মাঝখানে আসা আমাদেরও ভালো লাগছে না। আপনাদের গল্প শুনতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আপনারা তো জানেন ইউটিউবে এখন যা রুলস রেগুলেশন দিয়েছে তার জন্য একটু আসতে হচ্ছে আর কি। একটু কোঅপারেট করুন আগামী বেশ কিছু গল্পগুলোতে। আমরা এই ইন্টারভেলের এই সময়টা যেখানে আমি এই সমস্ত কথাগুলো বলবো, আপনারা ভাবছি আপনারা যত কমেন্ট করবেন সেই কমেন্টগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে থাকবো, শাউট আউটের মতন একটা হবে। তো বেশি সময় নষ্ট করব না, আপনারা গল্পটা শুনতে থাকুন। পরবর্তী গল্পটা গল্পের শেষে আবার কথা হচ্ছে। রান্নাঘরে ঢুকে লখাই আর পারুলকে বসিয়ে মিনতি খাবার বাড়তে লাগলেন। তখন দেখলেন পারুল ওদের মতো বসেনি। পা দুটো উঁচু করে বসে রয়েছে, যেমন কেউ মারা গেলে বসে খেতে। পারুল, তুমি কিভাবে খেতে বসছো? ঠিক করে বসো। এভাবে কেউ খেতে বসে নাকি? কিন্তু পারুল লখাইয়ের কথাতে কান দিল না, একইভাবে বসে থাকলো। বৌমা, পা দুটো ঠিক করে বসো। এরপর মিনতি খাবারের থালা এগিয়ে দিল পারুলের সামনে। পারুল সেই থালা থেকে গোগ্রাসে খাবার তুলে খেতে লাগলো। পারুল, আস্তে খাও। কি করছো কি? খাবার গলায় বেঁধে যাবে তো। কিন্তু খাবার বাঁধবে কি? এরপরে যে দৃশ্য ওরা দেখলো তাতে ওরা অবাক হয়ে গেল। ওরা দেখলো আস্ত তেলাপিয়া মাছটা পারুল কাঁটা না বেছে একেবারে গলায় ভরে দিল, তারপর কাঁটা সমেত গিলে নিল সেটা। বৌমা! পারুল কোনো উত্তর না দিয়ে খাওয়া শেষ করে খাবারের তালাটা সরিয়ে রেখে হাত মুখ না ধুয়েই ঘর থেকে বেরিয়ে গেল। দেখলি বাবু, দেখলি তোর বউয়ের কাণ্ডখানা দেখলি? লখাই কি বলবে বুঝে উঠতে পারল না। এরপর লখাইয়ের খাওয়া হলে লখাই যেই ঘর থেকে বেরিয়ে যেতে গেল তখনই মিনতি বললেন, বাবু তুই একটু শুনে যা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? মিনতি এইবার পারুলকে ডাকতে গিয়ে যে ঘটনার সম্মুখীন হয়েছিলেন সবটা খুলে বলল লখাইকে। সব শুনে লখাইয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। বাবু, আমার মনে হয় বৌমার মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, না হলে দেখছিস না
এসে থেকে কেমন করছে, কখনো কাঁচা মাছ খেতে যাচ্ছে তো কখনো আবার আয়নার সামনে দাঁড়িয়ে কেমন করছে। আর এখন তো যা নিজে চোখেই সব দেখলি। হ্যাঁ, পারুলের শরীর খারাপ করেছে মা, ভাবছি কাল একবার বৈদ্য ডাকবো। বৈদ্য? না না বাবু, আমার মনে হয় না যে বৈদ্য দিয়ে কোনো কাজ হবে। মানে? আমার মনে হচ্ছে ওর ওপরে কোনো অশরীরী আত্মা বা পেতনি ভর করেছে। তখন তো তুই বললি যে খাল পাড়ে শেওড়া গাছের তলায় চুল কোলা অবস্থায় বসেছিল। তুমি যে কি বলো না মা, ওইসব ভূত টুত বলে কিছু হয় নাকি? না বাবু, তুই কথাটা উড়িয়ে দিস না। তুই এখনকার ছেলে, তাই বিশ্বাস করিস না। কিন্তু আমরা ছোট থেকে শুনে এসেছি রাতের বেলা মেয়েদের চুল খুলে শেওড়া তলায়, বাস তলায়, শ্মশান পাড়ে যেতে নেই। তুমি বৃথা চিন্তা করছো মা, ও সব কিছুই না। পারুলের শুধু শরীর খারাপ করেছে। আচ্ছা, তুমি যা বলছো তা যদি মেনেও নিই, তাহলে তুমি কি করতে বলছো? আমি বলি কি বাবু, কাল একবার বৌমাকে ওঝার কাছে নিয়ে যা। ওঝা একবার ঝাড়িয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। লখাই যদিও এইসব ওঝা টোঝা বা বুজরুকিতে বিশ্বাস করে না, কিন্তু মা যখন বলেছে তখন একবার সেটা করতেই হবে। ঠিক করলো সেটাই লখাই। এরপর লখাই রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে গিয়ে লখাই দেখল খাটের উপরে একপাশে পারুল অগোছলভাবে শুয়ে রয়েছে। লখাই গিয়ে ওর পাশে শুয়ে পড়ল। তারপর মায়ের বলা কথাগুলো ভাবতে ভাবতে কখন যে লখাই ঘুমিয়ে পড়েছে তা ওর নিজেরই খেয়াল নেই। রাত 3টে বাজে। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল লখাইয়ের। লখাই ধীরে ধীরে চোখ খুলে দেখল গোটা ঘরটা অন্ধকারে ঢাকা। এরপরেই লখাই পাশ ফিরে তাকালো, দেখল পারুলের শোবার জায়গাটা খালি। সেখানে পারুল নেই। কি হলো? পারুল কোথায় গেল? কথাটা বলেই তড়িঘড়ি করে বিছানার উপরে উঠে বসল লখাই। তারপরে ঘরের একটা কোণে টেবিলের পাশে মেঝের উপরে বসে দেওয়ালের সাথে জোরে জোরে মাথা ঠুকছে পারুল। পারুলকে ওভাবে মাথা ঠুকতে দেখে লখাই বুঝল শব্দটা ওখান থেকে আসছিল। কিন্তু পারুল এই মাঝরাতে অন্ধকার করে বসে দেওয়ালে মাথা ঠুকছে কেন? পারুল, কি হয়েছে? করছো কি? মাথা ঠুকছো কেন? থামো, থামো বলছি। কথাটা বলেই লখাই বিছানা থেকে নেমে ছুটে গেল পারুলের কাছে। তারপর পারুলের কাঁধ ধরে তাকে থামানোর চেষ্টা করলো। কি হয়েছে পারুল? তুমি এরকম করছো কেন? লখাইয়ের কথা শুনে পারুল আরো জোরে দেওয়ালে আঘাত করতে লাগলো। লখাই চেষ্টা করেও পারুলকে থামাতে পারল না। লখাইয়ের মনে হলো পারুলের গায়ে যেন তার থেকেও 10 গুণ শক্তি বেড়ে গেছে। কিন্তু তবু কোনো মতে তাকে চেষ্টা করলো লখাই পারুলকে থামানোর। পারুলকে থামালে পারুলের মুখ থেকে অদ্ভুত একটা শব্দ করতে করতে জোরে জোরে চরকির মতো তার মাথাটা নাড়াতে লাগলো, আর সামনের দেওয়ালের উপর নখ দিয়ে বন্য জন্তুর মতো আঁচড় কাটতে লাগলো। পারুলকে এরকম করতে দেখে লখাই বেশ ভয় পেয়ে গেল। ও কি বলবে কি করবে বুঝে উঠতে পারল না। তবু লখাই ওকে সামলানোর চেষ্টা করে বলল, কি হয়েছে পারুল? কেন করছো এরকম? বলবে তো কিছু। খিদে লেগেছে আমার, খিদেতে পেট জ্বলে যাচ্ছে। খিদে? খিদে লেগেছে তোমার? আচ্ছা, তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসি। এরপর লখাই ঘর থেকে বেরিয়ে রান্নাঘর থেকে একটা থালায় খাবার বেড়ে পারুলের জন্য নিয়ে এলো। পারুল একবার আর চোখে তাকালো সেদিকে, তারপর একটানে ভাতের থালাটা ছুঁড়ে মারল দরজার দিকে। থালাটা দরজার কাছে গিয়ে পড়ল, আর সাথে সাথে সব ভাত মেঝের উপরে পড়ে গেল। এই ঘটনায় চমকে উঠল লখাই। কি হলো? থালাটা ফেলে দিলে যে? খাবে না তুমি? তুমিই তো বললে খিদে লেগেছে। হ্যাঁ, খিদে লেগেছে, তবে আমি এসব খাবো না। তাহলে কি খাবে তুমি? মাংস, মানুষের তাজা মাংস। বহুদিন হলো মানুষের মাংস খাইনি। খালের পচা মাছ ও জঙ্গলের পশু পাখির মাংস খেয়ে জিভটা সয়ে গিয়েছে। আজকেও তো গরুটাকে মেরে খেলাম, কিন্তু তাতে কি আর মানুষের মাংসের স্বাদ মেটে? পারুলের মুখে কথাগুলো শুনে লখাইয়ের গোটা শরীর জুড়ে একটা শীতল স্রোত বয়ে গেল। পারুল কি বলছে এসব? মানুষের মাংস খাবে? ওদের গরুটাকে নৃশংসভাবে তবে পারুল খেয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? এরপরেই পারুল ভয়ানক গলায় অট্ট হাসিতে হেসে উঠল, আর তারপরে আচমকা শব্দ করে
ঘরের মধ্যকারের জানলাগুলো খুলে গেল। জানলার থেকে বাইরে শীতল হাওয়া এবং বৃষ্টির ছাঁট এসে ঘরে ঢুকতে লাগলো। সেই সাথে কতগুলো কালো কাক উড়ে এসে বসলো জানলার গড়াতে। তারা তাদের কালো চোখ দিয়ে ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করলো লখাইয়ের দিকে। সে দৃষ্টি দেখে লখাই শিউরে উঠল। আচমকা পরিস্থিতির এরকম পরিবর্তন হয়ে যাওয়া লখাইকে ভয় পাইয়ে দিল। এদিকে পারুলের হাসির শব্দে মিনতিরও ঘুম ভেঙে গিয়েছে। মিনতি ঘুম থেকে উঠে বুঝল লখাইয়ের ঘরে কিছু একটা ঘটছে। তাই তিনি খাটের পাশে থাকা হ্যারিকেনের আলোটা বাড়িয়ে সেটা নিয়ে এসে হাজির হলেন লখাইয়ের ঘরে। লখাইয়ের ঘরে ঢোকা মাত্রই তিনি ভয়তে শিউরে উঠলেন। তিনি দেখলেন ঘরের দোরগোড়ায় পড়ে রয়েছে একটা ভাতের থালা। মেঝের উপর ছড়িয়ে রয়েছে ভাত। দেওয়ালের এক কোণে উবু হয়ে বসে রয়েছে পারুল, আর তার এলোমেলো চুলগুলো মেঝে অব্দি নেমে পড়েছে। পারুলের কপাল বেয়ে গড়িয়ে পড়ছে লাল রক্তের স্রোত। কিন্তু ওটা কি? পারুলের পিছনের দেওয়ালে রয়েছে লাল রক্ত দিয়ে আঁকা একটা মেয়ের ছবি। মেয়েটা মৃত অবস্থায় পড়ে রয়েছে গাছতলায়, আর তার শরীর থেকে মাংস খুবলে খাচ্ছে অনেকগুলো কালো কাক। ছবিটা দেখে ভয় কাঁটাতে উঠল মিনতির। বাবু! মায়ের ডাক শুনে লখাই চমকে উঠল। তারপর পিছনে ফিরে দেখলো হ্যারিকেন হাতে তার মা এসে দাঁড়িয়েছে দরজার কোড়ায়। মাকে দেখে লখাইয়ের ভীত সন্ত্রস্ত মনে একটু বল ফিরে এলো। মা, 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 তুমি তুমি এসেছো? দেখো না, দেখো না, পারুল কি সব বলছে। চুপ কর পোড়ার মুখো। কে পারুল? হ্যাঁ, আমি তোর পারুল নই। কথাটা শুনে ওরা দুজনে অবাক হয়ে গেল। যদিও মিনতি অনেক আগেই এরকম কিছুরই আঁচ করেছিল। লখাই পিছন ফিরে পারুলের পিছনের দেওয়ালের ওই ছবিটা থেকে কেঁপে উঠল। ছবিটা ওর বড্ড চেনা বলে মনে হচ্ছে। একটা পুরনো অতীত অজান্তে ওর মনের দরজায় টোকা মেরে গেল। তুমি পারুল নও? তাহলে কে তুমি? মায়া। মায়া? কেন? কেন চিনতে পারছিস না আমায়? মনে পড়ছে না সেই রাতের কথা যেখানে আমাকে শেষ করে ফেলে রেখে গেছিলি সেই কালপাড়ের শেওড়া গাছের নিচে? মনে পড়ছে না তোর? কথাগুলো শুনে লখাই চমকে উঠল, সাথে মিনতিও অবাক হয়ে গেলেন। বাবু, ও কি বলছে? লখাই কি বলবে বুঝে উঠতে পারল না, কারণ মায়া নামের মেয়েটা যা যা কথা বলল তা অক্ষরে অক্ষরে সত্য। কিন্তু এই ঘটনা তো ও বাদে আর কারোর জানার কথা নয়। তাহলে মেয়েটা জানলো কি করে? তার মানে কি সত্যিই মেয়েটা সেদিন রাতের সেই মেয়ে? মা কি তবে ঠিক বলেছিল? কথাগুলো ভাবতে ভাবতে ভয়তে শরীরটা ঠান্ডা হয়ে গেল লখাইয়ের। বাবু, চুপ করে আছিস যে? ওই মেয়ে কি বলছে? হ্যাঁ মেয়ে, তুমি এসব কি বলছো তুমি জানো? আমি কি বলেছি না বলেছি সব বুঝতে পারবি যখন তোর ছেলের শরীর থেকে মাথাটা ছিঁড়ে নিয়ে ছুঁড়ে দেবো ওদের সামনে। সেদিন রাতে ওরাই আমাকে খেয়েছিল, আর আজ তোর ছেলের মাংস খাওয়ার জন্য আবার ওরাই এসেছে। দেখ দেখ, ভালো করে দেখ, কি ভীষণ ক্ষুধার্ত ওরা, ভালো করে দেখ। কথাগুলো শুনে মিনতি ও লখাই দুজনেরই শরীর ভয়তে ঠান্ডা হয়ে গেল। লখাইয়ের হৃৎপিণ্ডটা কাঁপতে লাগলো। এরপর আচমকা কোথা থেকে একটা শব্দ এসে লাগলো লখাইয়ের কানে। টিক টিক টিক। শব্দটা ঘড়ির কাঁটার শব্দ। ধীরে ধীরে শব্দটা আরো জোরে হতে থাকলো। সে শব্দ লখাই আর সহ্য করতে না পেরে আর্তনাদ করে দুই হাত দিয়ে দুটো কান শক্ত করে চেপে ধরল, কিন্তু তাতেও কাজ হলো না। শব্দের তীব্রতায় লখাইয়ের কান থেকে রক্ত পড়তে লাগলো মেঝের উপরে, আর লখাই যন্ত্রণায় ছটফট করতে লাগলো। লখাইকে ওরকম করতে দেখে মিনতি বললেন, কি হয়েছে বাবু, তুই ঠিক আছিস তো? এরপরেই মিনতি ঘরে ঢুকতে গেলেন, কিন্তু অদৃশ্য কোনো শক্তিতে বাধাপ্রাপ্ত হয়ে তিনি ঘরে ঢুকতে পারলেন না। এদিকে লখাই ছটফট করতে দেখে পারুল ভয়ানক এক অট্টহাসিতে হেসে উঠল। ওই 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 শুনছিস? ওই ওই শুনছিস? তোর মরার সময় হয়ে গিয়েছে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে চারপাশ কাঁপিয়ে একটা বাজ পড়ল বাইরে।
আর সেই সাথে বৃষ্টির পরিমাণটাও আরও বেড়ে গেল। জানলার গড়াতে বসে থাকা কালো কাকগুলো এবার একটা মহা উল্লাসে মেতে উঠল। কর্কশ গলায় তারা ডাকাডাকি শুরু করেছে, যেন ওরা বোঝাতে চাইল ওদের খাওয়ারের সময় হয়ে এসেছে। এদিকে মায়া তার জায়গা ছেড়ে 4 হাত পায়ের উপর ভর দিয়ে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসলো লখাইয়ের কাছে। তাই দেখে লখাই আস্তে আস্তে ভয়তে পিছিয়ে যেতে থাকলো। ছেড়ে দাও, আমার ছেলেটাকে ছেড়ে দাও বাবু। ও বাবু, তুই শিগগিরই ঘরের বাইরে আয় বাবু। এদিকে মায়া এগিয়ে এসে মেঝের উপরে ঝুঁকে মেঝেতে পড়ে থাকা লখাইয়ের লাল রক্তের ফোঁটাটা জিভ দিয়ে খানিকটা চেটে নিল। কতদিন পর আবার মানুষের রক্তের স্বাদ পাচ্ছি। খিদেটা যেন আরো বেড়ে যাচ্ছে। মায়াকে রক্ত খেতে দেখে লখাইয়ের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। লখাই ভয়তে আর পেছাতে পারল না। ওর শরীরটা যেন ওর বিরুদ্ধে চলে গিয়েছে। গোটা শরীর অবশ লাগছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। লখাই দেখল রক্ত খেয়ে মায়া আবার ওর দিকে আসছে। লখাই বারবার বারণ করা সত্ত্বেও মায়া ওর সামনে এসে থামল। তখন লখাই দেখল পারুলের মুখটা আর পারুলের নেই। ওর মা যেরকম বলেছিল ঠিক সেরকম হয়ে গিয়েছে। তাছাড়া এই মুখ ওর চেনা। লখাইয়ের মনে পড়ে গেল সেই রাতের কথা। সেদিন রাতে ও মাছ ধরতে গিয়েছিল একটা খালে। তখন জঙ্গলের ভিতরে থাকা এক কুটিরে মা মেয়ে একসঙ্গে থাকতো। তখন তার মায়ের আচমকা শরীর খারাপ হওয়াতে মেয়েটা এসেছিল খালে জল নিতে। মেয়েটার শরীরটা ছিল যৌবনে ভরপুর। সেই রাতে নির্জন খালে মেয়েটাকে দেখে তার সুযোগ পেয়ে লখাই সেটা ছেড়ে দিতে চায়নি। মেয়েটা বারবার করে বলেছিল ওর মা অসুস্থ, কিন্তু লখাইয়ের কানে তখন সেগুলো ঢুকেনি। লখাই তার ক্ষুধা নিবারণের জন্য হিংস্র হয়ে উঠেছিল। এরপর লখাই সেই মেয়েটাকে মন ভরে উপভোগ করে নিজের পাপ ঢাকার জন্য মেয়েটাকে মেরে ওই শ্যাওলা তলায় ফেলে রেখে গিয়েছিল। জায়গাটা নির্জন, তাই সেই ঘটনাটা কেউ জানতে পারেনি। কিন্তু আজ সেই মেয়ে এভাবে ফিরে আসবে তা লখাই ভাবতেও পারেনি। কথাগুলো ভাবছিল লখাই। হঠাৎ কানের কাছে মায়ের গলার আওয়াজ পেয়ে চমকে উঠল। কিরে, মরার জন্য তৈরি তো? কথাটা বলেই মেয়েটা অট্ট হাসিতে হাসতে হাসতে উঠে দাঁড়ালো। আমার ভুল হয়ে গিয়েছে, ছেড়ে দাও আমাকে, দয়া করে ছেড়ে দাও। আমার ছেলেটাকে ছেড়ে দাও মা, আমার ছেলেটাকে ছেড়ে দাও। ও ছাড়া আমার যে আর কেউ নেই, দয়া করে ওকে ছেড়ে দাও। এই বাবু, বাবু তুই এদিকে আয়, আয় না। এরপর মিনতি তার সর্বস্ব দিয়ে চেষ্টা করলো ঘরে ঢোকার, কিন্তু পারল না। তার মনটা ব্যাকুল হয়ে উঠল। সেই সাথে পুত্র শোকের ভয় ঘিরে ধরল তাকে। ছেড়ে দেব, ছেড়ে দেব? সেদিন আমার শরীরের ওপরে নির্মম অত্যাচার করে আমাকে মারার সময় সে কথা মনে ছিল না? আমার মায়েরও তো আমি ছাড়া আর কেউ ছিল না, ছিল না? মনে ছিল না? আমার ভুল। ভুল শব্দটা আর সহ্য হলো না মায়া। তাই লখাইয়ের কথা শেষ হওয়ার আগেই একটা ধারালো নখযুক্ত হাত এক টানে লখাইয়ের গলাটা চিরে ফেলল। লখাই আর্তনাদ করার সুযোগটুকু অবধি পেল না। সাথে সাথে লখাইয়ের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ল। সেই রক্ত ভিজিয়ে দিল লখাইয়ের শরীর ও মেঝে। তারপর মুন্ডুহীন লখাইয়ের শরীরটা প্রবল যন্ত্রণায় ছটফট করতে করতে পড়ে গেল মেঝের উপরে। এদিকে অপারক মা নিজের ছেলের এই নির্মম পরিণতি দেখে আর্তনাদ করে উঠলেন। বাবু, কিন্তু তখন আর তার ছেলে বেঁচে নেই। এদিকে মায়া লখাইয়ের কাটা মাথাটা তার মুখের কাছে নিয়ে তা থেকে পড়া রক্তের ফোঁটাগুলো খেতে লাগলো। তারপর ভয়ানক এক হাসি হাসতে হাসতে সেটা ছুঁড়ে ফেল মেঝের উপরে। সাথে সাথে জানলার গড়াতে থাকা কালো কাকগুলো ডাকতে ডাকতে উড়ে আসলো সেদিকে।
তারপর কিছু কাক লখাইয়ের মাথার উপর বসলো আর কিছু লখাইয়ের শরীরের উপরে। এরপর ওরা ওদের কালো ধারালো ঠোঁট দিয়ে ছিঁড়ে খেতে লাগলো লখাইয়ের নিথর শরীরটাকে। নিজের ছেলের এরকম বীভৎস পরিণতি দেখে মিনতি আর দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে পড়ে গেল মেঝের উপরে। লখাইয়ের মৃত্যুর পর 1 সপ্তাহ কেটে গিয়েছে। সেদিন মিনতির জ্ঞান হারানোর পর জ্ঞান ফিরেছিল পরদিন সকালে। তিনি দেখেছিলেন লখাইয়ের ছিন্ন ভিন্ন মৃত শরীরটা মেঝেতে পড়েছিল, আর তার পাশে পড়েছিল পারুলের অচৈতন্য শরীর। পারুলের কোনো ক্ষতি করেনি মায়া, সে কেবল তার প্রতিশোধ নিয়ে চলে গিয়েছে। পরে মিনতি খোঁজ নিয়ে জানতে পারেন বছরখানেক আগে একটা মেয়ের উপরে কেউ একজন নিজের লালসা চরিতার্থ করে মেয়েটাকে মেরে শেওড়া গাছের নিচে ফেলে দিয়ে গিয়েছিল। এটা শুনে বাকিটা বুঝতে মিনতির আর খুব একটা অসুবিধা হয়নি। শুনছিলেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি হারিন করা ভয়ের গল্প রক্তবধূ। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, বর্ণালী, খুশি এবং পূজা। আজকে গল্পের সাউন্ডে ছিল ফিনিক্স এবং সংযোজনে ছিল সুদেশনা। কেমন লাগলো আপনাদের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে। আপনি কোথা থেকে আমাদের এই গল্পগুলোকে শুনছেন সেগুলো কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমরা আরো নতুন নতুন বিভিন্ন জনারের ভূতেরই, হরর স্টোরিরই বিভিন্ন জনার তো হয়, সাইকোলজিক্যাল হরর হতে পারে, মাইথোলজিক্যাল হরর হতে পারে। তো ওইগুলো নিয়েও ভাবছি কাজ করব। তো আপনারা কি কি রকমের গল্প শুনতে চান সেগুলো আমাদের কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন আপনাদের ইউটিউব চ্যানেল বঙ্গকথাকে। দেখা হবে অন্য কোনো গল্পে।